আমন্ত্রণ স্টার নিউজ লাইভে আপনাদের সাথে আছি এবং থাকবো আমি ফারদিন খান। দর্শক, এই 1 ঘন্টার বুলেটিন, এটি আমরা নির্দিষ্ট কোনো স্ক্রিপ্ট আমরা ফলো করব না। আমরা যেটি করব যে আমরা এই 1 ঘন্টা আমাদের বিভিন্ন সহকর্মীদের সঙ্গে যুক্ত হব এবং রিয়েল টাইমে সেখানকার সরেজমিনের যে বিস্তারিত পরিস্থিতি সেটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার হাসপাতালটির নির্বাহী পরিচালক ও স্বত্বাধিকারী শেখ মহিউদ্দিনকে পাঠানো এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সেখানকার বর্তমান পরিস্থিতি কি সেটি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইমন মাহমুদ। কথা বলবো ইমনের সঙ্গে। ইমন, শুভ সকাল। কি চিত্র দেখতে পাচ্ছেন আপনি আদ্দিন হাসপাতালে? সেখানে যেহেতু হাসপাতাল লাইসেন্স বাতিল করা হয়েছে, সেখানে অলরেডি যারা চিকিৎসাধীন রোগী রয়েছেন তাদের পরিস্থিতি কি হবে সেটির কোনো সিদ্ধান্ত এসছে কিনা, এবং যারা হাসপাতালে কর্মরত চিকিৎসক বা নার্স রয়েছেন তাদের পরিস্থিতি বা কি? ফারদিন, এখানে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের অবস্থা আসলে বেশ সংকটাজনক কি বলা যায়। এক তো তার রোগী এখানে চিকিৎসা নিচ্ছেন, তার উপরে তার পরবর্তী ধাপে তার দায়িত্ব কে নেবে সেটি এখনো তিনি নিশ্চিত নয়। যার কারণে এক অনিশ্চিত সময়ের মধ্য দিয়ে তারা পার করছেন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করার পরেই মূলত জানানো হয় যে এখানকার যারা চিকিৎসাধীন রয়েছেন তাদেরকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হবে। কিন্তু সেই স্থানান্তরের প্রক্রিয়াটি কিভাবে হবে, তার দায়িত্ব সরকার নেবে নাকি হাসপাতাল কর্তৃপক্ষ নেবে, সেটি আসলে স্পষ্টভাবে সেই বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়নি। যার কারণে একটি জটিলতা তৈরি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যেহেতু সরকারের পক্ষ থেকে এটি স্থানান্তরের জন্য বলা হয়েছে, সুতরাং সেই দায়িত্ব সরকারের। এখন এই রোগীদেরকে কোন হাসপাতালে নেবে সেটি একান্ত সরকারের বিষয়। এবং তবে সরকারের পক্ষ থেকে গতকাল যে ব্রিফিং করা হয়েছিল এবং যে পরিদর্শক টিম এখানে এসেছিল তারা কিন্তু জানিয়েছিলেন যে এখানে যারা চিকিৎসাধীন রয়েছে তাদের চিকিৎসার পরবর্তী ধাপ কোথায় হবে সেটি হাসপাতাল কর্তৃপক্ষ ঠিক করবে। এবং তবে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা সকালে কথা বলে যেটা জানতে পেরেছি যে এখানে গতকাল পর্যন্ত প্রায় 416 জন চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে আইসিইউতে সংকটাজনক অবস্থায় রয়েছেন 20 জন এবং এনআইসিইউতে মোট 60 জন শিশু চিকিৎসাধীন রয়েছে এবং সিসিইউতে 4 জন চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে তাদের বেশিরভাগের অবস্থায় আশঙ্কাজনক বলে বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে যারা এখানে চিকিৎসাধীন রয়েছেন তাদের স্বজনরা যেটি আমাদের জানিয়েছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানিয়েছেন আপনারা যদি মনে করেন যে আপনারা এখানে চিকিৎসা নেবেন তাহলে চিকিৎসা নিতে পারেন, এবং যদি মনে করেন যে অন্য হাসপাতালে যাবেন তবে নিজ দায়িত্বে আপনারা অন্য হাসপাতালে শিফট করতে পারবেন। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে তারা সরকারের সাথে কথা বলে যতটুকু তারা নিশ্চয়তা পেয়েছে যারা এখানে এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন তাদের চিকিৎসা তারা এখন আশঙ্কাজনক অবস্থা মুক্ত না হওয়া পর্যন্ত এখানেই চিকিৎসা চালিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে আদ্দিন হাসপাতাল। এবং রোববার তারা সরকার যে লাইসেন্স বাতিল করছে সেই লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিষয়ে সরকারের কাছে আপিল করবে এবং তাদের ধারণা আপিলে তারা লাইসেন্স ফিরে পেলে আবার হাসপাতালের কার্যক্রম পুনরায় চালু করতে পারবে। একে তো রয়েছে যারা চিকিৎসাধীন রোগী রয়েছে তাদের চিকিৎসার ভোগান্তি, এছাড়া যারা এখানে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছেন অর্থাৎ ফলো আপ রোগী যারা আছেন তারাও নতুন করে ডাক্তার দেখাতে এসে আবার বিড়ম্বনার মধ্যে পড়ছেন। সকাল থেকে আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে রোগীরা আসছেন এখানে ফলো আপ চিকিৎসার জন্য, কিন্তু যেহেতু হাসপাতালের আউটডোর এবং রেগুলার চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছেন সুতরাং তারা তাদের যে নিয়মিত চিকিৎসা সেবা সেটি তারা নিতে পারছেন না। এবং সকাল থেকে আমরা দেখেছি আইসিইউতে এবং এনআইসিইউতে যে রোগীরা ভর্তি রয়েছে তাদের স্বজনরা আহাজারি করছেন, চিৎকার কান্নাকাটি করছেন যে তার যে অসুস্থ শিশু এখানে ভর্তি রয়েছে তাকে নিয়ে সে কোথায় যাবে, যাদেরকে অক্সিজেন মাস্ক লাগানো হচ্ছে এবং 24 ঘন্টা অক্সিজেন দেওয়া হচ্ছে তারাও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এবং তারা আশঙ্কা করছেন যদি অন্যত্র এই রোগীগুলোকে সরাতে হয় সেক্ষেত্রে আরো বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ফারদিন। জি, ধন্যবাদ ইমন। আপনি সেখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের ধারণা দিচ্ছিলেন। দর্শক, পুশিনকে কেন্দ্র করে সীমান্তে চলছে কঠোর নজরদারি, সেটি নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। মেহেরপুর এবং লালমনিরহাট থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। শুরুতেই মেহেরপুরের ঝাঝা সীমান্ত থেকে রাশেদুজ্জামান আমাদের সঙ্গে আছেন, তার কাছেই আসলে জানতে চাবো। রাশেদ, মেহেরপুরের সীমান্তের পরিস্থিতি কেমন দেখছেন? গত কয়েকদিন ধরে আমরা সীমান্তে যে উত্তেজনাকর পরিস্থিতি দেখছি, সেখানে বিজিবির যে তৎপরতা সেটি কিন্তু সারা দেশেই প্রশংসিত হয়েছে। আপনি এখন কি চিত্র দেখতে পাচ্ছেন?
সীমান্তের লালবাজার ক্যাম্প যেটি বলে বিএসএফ এর সেটি, এবং তার ওপারে একটি নাম সবাই পরিচিত, সেই বেতাই বাজার, অর্থাৎ বেতাই যে 1971 সালে যেখানে মুক্তিযোদ্ধারা ট্রেনিং নিয়েছিলেন সেই বেতাইয়ের সামনে আমরা এখন অবস্থান করছি। এবং এখানে তাদের লালবাজার ক্যাম্প থেকে পুরো বিএসএফ, এখানে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে তারা নিয়মিত টহল দিচ্ছেন এবং তারা তাদের অবস্থানে স্পষ্ট আছে। এবং ওপার থেকে এপারেও কিছু কৃষক এসেছেন, তারা গেট পার হয়ে তারা তাদের সীমান্তে কাজ করছে। তবে আমরা এর আগে যেটি দেখেছি যে উভয় দেশের সীমান্তের সুন্দর রেখা বরাবর ওপারের যারা কৃষক রয়েছেন, পারে যারা কৃষক রয়েছেন, তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ চলাফেরা যেটি দেখছি সেটি কিন্তু এখন ওইভাবে আমরা দেখতে পাচ্ছি না। তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, অর্থাৎ ও পাশে বিএসএফ এর টহল বাড়ানো হয়েছে এবং বলা হচ্ছে যে পুশিনকে কেন্দ্র করে মেহেরপুরের যে 65 কিলোমিটার সীমান্ত রয়েছে, সেই 65 কিলোমিটার সীমান্তে যতগুলো বিএসএফ এর ক্যাম্প রয়েছে সবখানেই যে কিছু নাগরিককে তাদের ওখানে রাখা হয়েছে, তারা সুযোগের অপেক্ষায় রয়েছে, সুযোগ পেলেই তারা পুশিন করবে, এমনকি একটা আতঙ্ক এখানে কাজ করছে। এখানকার যারা লোকজন রয়েছেন তারাও আমাদেরকে জানিয়েছেন। তবে দিল্লিতে যে বৈঠকটি চলছে বিএসএফ এবং বিজিবির যে বৈঠকটি চলছে, যার কারণে কিন্তু এখন পর্যন্ত এই 6 জনের পর থেকে, কিছুদিন আগে যে 6 জন পুশিন হয়েছে তারপর থেকে আর পুশিনের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তবে এই যে আবার পুশিন হবে না এবং বিষয়টিও কিন্তু উড়িয়ে দিতে পারছেন না এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন। এবং তারা বলছেন যে বিজিবির বিএসএফ ওপারে যে তারা সুষ্ঠুভাবে যে টহল পরিচালনা করছে, তাদের সীমান্ত বরাবর যে রাস্তা সড়কটি রয়েছেন সেই সড়কটি পাকা সড়ক, এবং সেখান থেকে 10 মিনিট পর পর বিজিবি আমরা দেখছি যা আশা করছেন বিএসএফ এর বড় বড় যে গাড়িগুলো রয়েছেন সেগুলো আসছে এবং তাদেরকে সহায়তা করছেন। কিন্তু এপারে বিজিবির যারা রয়েছে তারা সীমান্ত যে পুরো ক্ষেত এলাকা ঘিরে তাদেরকে টহল দিতে হচ্ছে, কোথাও পাট ক্ষেত, কোথাও কচু ক্ষেত, এরকম ক্ষেতের মধ্যে দিয়েই তাদেরকে নজরদারি করতে হচ্ছে। যেটি সড়ক বলতে পাকা বা কাঁচা সড়ক কোনোটি কিন্তু বিজিবির কাছে নেই। বিশেষ করে বৃষ্টি যখন নেমে আসে, অর্থাৎ যখন বৃষ্টি নেমে আসে তাদেরকে বজ্রপাতের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আশ্রয় নেওয়ার মতো তেমন কোনো জায়গা নেই। সেক্ষেত্রে তারা একটা আতঙ্কের মধ্যে দিয়েই কিন্তু তারা এই টহল কার্য পরিচালনা করেন। অন্যদিকে আমরা যেটি দেখেছি যে সীমান্তে কোনো সড়ক না থাকার কারণে যে সমস্যাটি হয় সেটি হচ্ছে বিজিবিরা কিন্তু সুষ্ঠুভাবে যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যে টহলটি দেবেন সেই টহলটি দেওয়া তাদের পক্ষে সম্ভব হয় না। পুশিন যাদেরকে করা হয় তারা কিন্তু খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পার করে তারা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে গ্রামবাসীর সহায়তায় বিজিবি কঠোর নজরদারিতে রয়েছেন এবং এলাকায় একটা কড়া পাহারার মধ্যে দিয়ে বিজিবি অবস্থান করছে। তো এই ছিল এখানকার সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। ফারদিন, আপনি মেহেরপুরের পরিস্থিতি জানাচ্ছিলেন, সেখানে বিজিবির যেই টহল সেটি তো রয়েছে, সাথে গ্রামবাসীর ভূমিকার কথা আপনি বলছিলেন। আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে আমরা লালমনিরহাটে যুক্ত হতে চাই। কালীগঞ্জ সীমান্তে রয়েছেন সাব্বির আহমেদ। সাব্বির, লালমনিরহাটের সীমান্ত পরিস্থিতি আমাদের একটু জানাবেন। লালমনিরহাটে আমরা যেটি শুনেছিলাম যে 3টি জায়গা দিয়ে সম্ভবত বিএসএফ পুশিনের চেষ্টা করেছিল, এখন সেই পুশিনের চেষ্টা অব্যাহত রয়েছে কিনা এবং বিজিবির যে নজরদারি সে সম্পর্কে একটু জানাবেন। ফারদিন, আমি এই মুহূর্তে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার জাওরানী সীমান্তে রয়েছি। আমি সকাল থেকে এই সীমান্তের পাশে ঘোরাফেরা করছিলাম। আমি দেখছি যে বিজিবি একেবারে কঠোর নিরাপত্তা দিয়ে একেবারে সীমান্তের যে চারপাশ রয়েছে সেই চারপাশে তারা নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে। আমি দেখছি একেবারে গিয়ে যে অত্যন্ত জায়গা রয়েছে, আসলে কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি বলছিলেন যে আমাদের বাংলাদেশের যে বর্ডার অঞ্চলগুলো রয়েছে সেগুলো একেবারেই পাহারা দেওয়ার জন্য। আমি দেখছি যে একেবারেই ধান ক্ষেত, একেবারে ভুট্টা ক্ষেত সব বিভিন্ন জায়গায় গিয়ে তারা একেবারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে। এর আগে এই সীমান্তগুলো দিয়ে কিন্তু পুশিনের ঘটনা ঘটেছে। আমি দেখাচ্ছি আপনাকে, একটু ঘুরে দেখাচ্ছি যে আসলে লালমনিরহাটের যে 15 বিজিবির
দর্শক, লালমনিরহাট এবং তার আগে মেহেরপুর থেকে আমাদের সহকর্মীরা সীমান্তের যে উত্তেজনাকর পরিস্থিতি এবং বিজিবির যে টহল সেই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন। এবার আমরা চলে যাব বাজেট পরবর্তী সাপ্তাহিক ছুটির দিনে নিত্যপণ্যের দরদাম পরিস্থিতি কেমন সেটি জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন রফিউল ইসলাম টুটুল। কথা বলব টুটুলের সঙ্গে। টুটুল, আপনার কাছে যেই বিষয়টি জানতে চাচ্ছিলাম যে বাজেট গতকাল ঘোষিত হলো, আজকে আপনি সরেজমিনে পণ্যের দামে কোনো তারতম্য দেখতে পাচ্ছেন কিনা? বাজারের পরিস্থিতি কি, ক্রেতারা সেখানে আসছেন, সেখানে তারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো সহজে নিতে পারছেন কিনা, সে বিষয়টি একটু জানাবেন। গতকাল বাজেট ঘোষণার পর কিছু পণ্যের দাম কমেছে, কিছু বেড়েছে, তবে কাঁচা বাজারে কিন্তু খুব বেশি সেটির প্রভাব পড়েনি। আমরা এই মুহূর্তে আছি খুলনার শেখপাড়া কাঁচা বাজার এলাকায়। এখানে কিন্তু সবজির বাজার সেটি কিন্তু দাম মোটামুটি কম এবং সাধ্যের মধ্যেই আছে। গত সপ্তাহের তুলনায় কিন্তু প্রায় সবগুলো পণ্যেই 5 টাকা থেকে 10 টাকা করে কম আছে। যেমন পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 টাকা 40 টাকা কেজি, আলু বিক্রি হচ্ছে 30 টাকা, কাঁচা ঝাল 60 টাকা, পটল 20 টাকা কেজি, এভাবে কিন্তু ঝিঙা 40 টাকা কেজি। যেগুলো একেবারে নিত্য প্রয়োজনীয় কাঁচা সবজি সেগুলো কিন্তু দাম নাগালের মধ্যে রয়েছে। এছাড়া মাছের বাজারের কথা যদি বলি তাহলে মাছেরও মোটামুটি দাম রয়েছে। রুই মাছ বিক্রি হচ্ছে বড় সাইজের সেগুলো 350 টাকা। ভেটকি মাছের দাম অবশ্যই একটু বেশি, এটি 1000 টাকা বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে 800 থেকে 900 টাকা বিক্রি হয়েছিল বলে আমরা জানতে চেয়েছি। আমরা একটু কথা বলবো এই বর্তমান আজকের এই বাজারে। ভাই, আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে, যদি একটু কথা বলেন। আপনি তো বাজারে এসেছেন, তো আসলে কেমন মনে হচ্ছে বাজারে? গতকাল বাজেট পাস হয়েছে, বাজারের মূল্যটা কি মনে হচ্ছে আপনার কাছে এখন? বাজেটের সাথে আসলে এখানকার মূল্য তো বোঝা কঠিন, অন্যান্য জিনিসের মূল্য। আজকে আপনি কেমন দেখছেন? আজকে দেখতেছি যেমন এই টমেটো আগের দিন কিনছিলাম মনে হয় 80 টাকা, আজকে আছে চাচ্ছে 120 টাকা। এই যে আমড়া চাচ্ছে হচ্ছে 70 টাকা কেজি, আজকে একটু দাম বেশি মনে হচ্ছে। মানে ওভারঅলটা মনে হচ্ছে যেন সব কিছুর দামই একটু বেশি। বাজেটের সাথে এটা ইফেক্টেড না হইলেও, মানে এর সাথে রিলেশন না থাকলেও সব কিছুতেই মনে হচ্ছে যেন সবার ভিতরে কেমন একটা যেন দাম বেশি, এরকমই মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। ফারদিন, আসলে আমরা একজন ক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে বাজেট ঘোষণার সাথে সাথেই আসলে বাংলাদেশের যেটি প্রচলিত আছে যে দাম বেড়ে যাওয়ার একটা প্রবণতা মানুষ মনে করে, সেক্ষেত্রে কিছু কিছু পণ্যের দাম বেড়েছে বলে তিনি বলছেন। আমরা একটু এখন কথা বলবো একজন বিক্রেতার সাথে যে তার পণ্যে তিনি কত দামে কি বিক্রি করছেন। আমরা একটু আপনার সাথে কথা বলবো। আপনি আজকে আপনার এখানে যে পণ্যগুলো আছে, যে সবজিগুলো আছে, সেই সবজিগুলো কি দামে বিক্রি? দর্শক, রফিউল ইসলাম টুটুল খুলনা থেকে বাজারের যে দরদাম সেই সম্পর্কে আমাদের যারা ছিলেন। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সামষ্টিক অর্থনীতি দুর্বল অবস্থায় রয়েছে। শুধুমাত্র আমরা দেখছি যে এখানে বৈদেশিক মুদ্রার অবস্থাটা গ্র্যাজুয়ালি ধীরে ধীরে এটা বাড়ছে, অন্যান্য সূচকগুলোতে তেমন একটা উন্নতি দেখা যাচ্ছে না। আর আমরা রেমিটেন্স, বৈদেশিক মুদ্রার বাড়ার একটা অন্যতম কারণ হচ্ছে যে রেমিটেন্সের বৃদ্ধিটা খুব রোবাস্ট। সেখানে এক্সপোর্ট আর্নিং, রপ্তানি আয়ও ছিল, কিন্তু সেটা আবার উঠানামা করেছে এবং এই চলতি অর্থ বছরে তার প্রবৃদ্ধি খুব একটা ভালো হয়নি। তো এই প্রেক্ষিতে এখান থেকে বোঝা যাচ্ছে অর্থনীতির স্বাস্থ্যটা আমরা একটা স্ন্যাপশট দিয়েছি। এখন যদি আমরা এই জিডিপি এবং এই ইনভেস্টমেন্টের কথা বলি, যে সেখানে মধ্যমেয়াদী বাজেটীয় কাঠামোতে কতগুলি প্রাক্কলন করা হয়েছে এবং সেই প্রেক্ষিতে আগামী অর্থ বছরে কেমন হবে সেটার একটা তুলনামূলক চিত্র আছে। দু একটা সূচক আমরা বলছি, যেমন শুরুতেই জিডিপির প্রবৃদ্ধি, সেখানে জিডিপি প্রবৃদ্ধি এই বাজেটে 6.5%
আগামী অর্থ বছরের জন্য প্রাক্কলন করা হয়েছে, কিন্তু আমরা যদি দেখি যে চলতি অর্থ বছরের জিডিপির প্রবৃদ্ধিটা কেমন, সেখানে কিন্তু প্রভিশনালি অর্থ মন্ত্রণালয় সেটাকে 5% করেছে। আবার অন্যদিকে আমরা দেখছি যে বিবিএস যে হিসাবটা করেছে সেখানেও প্রভিশনাল হিসাব হচ্ছে 4% একটু বেশি। আর ব্যক্তি সরকারি বিনিয়োগ এবং জিডিপি রেশিও সেটা বাড়ার একটা অনেকখানি বাড়বে, সেই রকম একটা প্রাক্কলন আছে। 2027 অর্থ বছরে 13% বাড়বে এবং ব্যক্তি বিনিয়োগ জিডিপি রেশিও সেখানেও কিছুটা বাড়বে, সেখানে 21.3% এখানে দেখানো হচ্ছে। এবং যে চলতি অর্থ বছরের যে রিভাইজ সংশোধিত বাজেটে সেখানে 21.2%। এখানে কিন্তু আমরা দেখছি যে এক ধরনের নিম্নমুখী গতিধারা। আগে অনেক দিন সেই বিনিয়োগটা কিন্তু ব্যক্তি খাতের বিনিয়োগ জিডিপির 23-24% মধ্যে ছিল। আর আরেকটি বিষয় হচ্ছে যে ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও, অর্থাৎ যখন আমরা মূলধনের বিনিময়ে আমাদের আউটপুটটা কেমন হবে, সেখানে 5.3 অর্থ বছর 2027 হবে। এখানে একটা জিনিস সামান্য এটা কমেছে, কমার অর্থ হচ্ছে যে এখানে উৎপাদনশীলতা বাড়বে সেই দিক থেকে, যে কারণ এই যে প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে জিডিপি, সেখানে উৎপাদনশীলতা যদি না বাড়ে তাহলে প্রবৃদ্ধি কেমন করে হবে সেইটার প্রাক্কলন দেখা যাচ্ছে যে আয়করটা কমছে আগের বছরের চাইতে। আর এখন যদি কিছু মুদ্রা বিষয়ক সূচক এবং মূল্যস্ফীতির টার্গেটটা দেখি, মূল্যস্ফীতির ক্ষেত্রে প্রথমে যে আমরা ব্যক্তি খাতের যে ঋণ প্রবাহ, ব্যক্তি খাতের ঋণ প্রবাহের ক্ষেত্রে আমরা এখানে দেখছি যে 2027 অর্থ বছরে বাড়বে 9.4% এবং রিভাইজ বাজেট 2026-এর চলমান 2026-এর যে রিভাইজ বাজেট সেখানে এটা 8%। কিন্তু আমরা জানি যে চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত এখানে বৃদ্ধি হয়েছে ব্যক্তি খাতের ঋণের প্রবাহ মাত্র 4.75%। সুতরাং এখন এটা থেকে আগামী 2 মাসের মধ্যে আর কতখানি বাড়বে সেটা আমরা জানি না, তবে 8%ই পাওয়ার বৃদ্ধি হওয়াটা একটা সন্দেহের অবকাশ রয়েছে সেখানে। কিন্তু তার উপরে আবার আগামী অর্থ বছরে 9.4% করতে হবে। সেটা করতে হলে আসলে আমাদেরকে আরও আসলে ব্যক্তি খাতের যে এখন বর্তমানে দেখছি যে এক ধরনের অনীহা এবং আস্থার অভাব বিনিয়োগের ক্ষেত্রে, সেটা ফিরে আনতে হবে। আর মূল্যস্ফীতির ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রাটা এই অর্থ বছরে 2026 অর্থ বছরের সংশোধিত বাজেটে সেখানে 7% ধরা হয়েছে। কিন্তু আমরা জানি ইতিমধ্যেই যে মে পর্যন্ত গড় যে মূল্যস্ফীতি 12 মাসের যে মুভিং অ্যাভারেজ, সেটার ভিত্তিতে হলে 8.6%। আর যদি পয়েন্ট টু পয়েন্ট মাসের পর মাস ভিত্তিতে দেখি, সেখানে আমরা দেখি যে অলরেডি 9.4%, অর্থাৎ একটা ঊর্ধ্বমুখী প্রবণতা আছে। সেই প্রেক্ষিতে এখন আগামী অর্থ বছরে 7.5% করা হয়েছে। সেটা অর্জন করতে হলে আসলে অনেক ধরনের পদক্ষেপ নিতে হবে, অনেক ধরনের ভালো ভালো উদ্যোগ নিতে হবে। এর মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে যে খাদ্যের সরবরাহ, কারণ আমাদের মূল্যস্ফীতিটা আমরা জানি যে এখন সরবরাহজনিত একটা সমস্যার কারণেই হচ্ছে, এটা চাহিদাজনিত না। সেখানে খাদ্যের সরবরাহ বাড়াতে হবে, জ্বালানির সরবরাহ বাড়াতে হবে অ্যাফোর্ডেবল প্রাইসে। কিন্তু আমরা জানি যে জ্বালানির মূল্যটা প্রায় বৃদ্ধি পায়, সেরকম একটা লক্ষণ আমরা গত কয়েক বছর থেকেই দেখছি। এবং বর্তমানে জ্বালানি সংকট বিশ্বব্যাপী প্রেক্ষিতে জ্বালানির মূল্যটা কেমন হবে সেটা একটা অনিশ্চিত অবস্থায় রয়েছে। তারপরে হচ্ছে যে মুদ্রানীতি, সেটাও একটা দক্ষতার সাথে একদম প্রুডেন্ট একটা মনিটারি পলিসি, অর্থাৎ একটা বাস্তবসম্মত মনিটারি পলিসি, মুদ্রানীতি অবলম্বন করতে হবে। বর্তমানে যেটা আছে সেটা আমরা জানি যে সংকোচনমূলক মুদ্রানীতি, সেটা উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষিতে নেওয়া হয়েছে, সেটা হয়তো আরও কিছুদিন চালিয়ে যেতে হবে। আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা জানি যে এই বাজেটটা একটা বড় আকারের বাজেট হচ্ছে, সেখানে সরকারি ব্যয়ও বাড়বে। কিন্তু সরকারি ব্যয় থেকে উৎপাদনশীলতা যদি না হয় তাহলে কিন্তু সেটাও আবার মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিতে পারে। কারণ ব্যয়টার থেকে যদি রিটার্ন আসে, উৎপাদনশীলতা বাড়ে, বিনিয়োগ বাড়ে, কর্মসংস্থান বাড়ে, তাহলে কিন্তু মানুষের পারচেজিং পাওয়ার অর্থাৎ ক্রয় ক্ষমতা বাড়ে। তো সেই প্রেক্ষিতে এই সমস্ত পদক্ষেপ যদি আমরা নিতে পারি
তাহলেই কিন্তু এই মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা সম্ভব হবে। সেটার জন্য সরকারকে অত্যন্ত সচেতনভাবে পদক্ষেপগুলো নিতে হবে। বহির্খাতের অবস্থাটা সেখানেও আমরা যদি দেখি যে রপ্তানি খাতে সেটার প্রবৃদ্ধি 2027 অর্থ বছরে 7.9 করা হয়েছে, 26 অর্থ বছরে সংশোধনী লক্ষ্যমাত্রা 9%, কিন্তু আমরা দেখেছি যে 10 মাসের রপ্তানি আয় অবস্থা ভালো নয় এবং মূল আমদানির ক্ষেত্রেও আমরা দেখছি যে একটা লক্ষ্যমাত্রা 15.8% বাড়ানো হয়েছে লক্ষ্যমাত্রাটা, এবং 2026 অর্থ বছরে সংশোধিত অর্থ বছরের তুলনায় এটা প্রায় দ্বিগুণ 8.7%। রেমিটেন্সের প্রবৃদ্ধিটা সেইটাও আরও বেশি বাড়ানোর 10% থেকে 15% উন্নীত করার আকাঙ্ক্ষা এখানে বলা হয়েছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ সেটা 2027-এ 41 বিলিয়নে উন্নীত করার আকাঙ্ক্ষা রয়েছে। 2026-এ বর্তমানের এটার লক্ষ্যমাত্রা 32.7%। এবং এখানে একটা মুদ্রার যে বিনিময় হার সেটা অনেকটাই এখন স্থিতিশীলতা আছে, এখানে বেশি ফ্লাকচুয়েট হচ্ছে না, কিন্তু আগামী অর্থ বছরেও সেটা দেখা যাচ্ছে যে 100 টাকা এবং ডলারের বিনিময় হার 127 টাকা হবে। এখানে তারা যে একটুখানি আশা করছেন যে এটার হয়তো টাকার অবমূল্যায়ন হতে পারে। এবং তারপরে হচ্ছে যে ঋণের ক্ষেত্রে, এই ঋণের ক্ষেত্রে যদি দেখি যে ডেটের স্টকটা সেটা আর কি ঋণের জিডিপির অনুপাতে ঋণটা কতখানি, সেইটার বর্তমান অর্থ বছরে এটার লক্ষ্যমাত্রা 38.2%, আগামী অর্থ বছরে একটু বেড়ে 38.6% হবে। তো ঋণের ক্ষেত্রে আসলে যেটা বলা হচ্ছে যে আমরা ক্রমান্বয়ে যে ঋণ নিতে হচ্ছে, অর্থনীতির কর্মকাণ্ড পরিচালনার জন্য ঋণের উপর নির্ভরতা বাড়ছে, এবং 38% যদিও IMF-এর যে থ্রেশহোল্ড লেভেল 55% সেটার নিচে রয়েছে, কিন্তু ডেট সাস্টেনেবিলিটির যদি চিন্তা করা হয় তখন কিন্তু সেটা IMF-এর বিবেচনায় তারা বাংলাদেশকে ডেট সাস্টেনেবিলিটি লোর একটা ছিল, অর্থাৎ নিম্ন পর্যায় থেকে একটা নিম্ন রিস্কের অবস্থা থেকে মডারেট রিস্কে যাচ্ছে, অর্থাৎ কিনা যে ঋণের যে সুদ ইত্যাদি দিতে যাওয়া ঋণের পরিমাণ জিডিপির তুলনায় বাড়ছে, সেটা আস্তে আস্তে এটার সাস্টেনেবিলিটি রিস্কটাও বাড়ছে। সেই ব্যাপারেও কিন্তু সরকারকে সামনের দিনে ঋণের ব্যবহারটা সুচারুভাবে করতে হবে, সেটাই হচ্ছে মূল বিষয়। এখন যদি বাজেটের আর্থিক কাঠামোর দিকে আসি, ব্যয় এবং আয়, সেখানে আমরা দেখি যে আয়ের দিকে যে আয়টা বাড়ার লক্ষ্যমাত্রা হচ্ছে 18.9%, কিন্তু ব্যয়ের ক্ষেত্রে আমরা দেখছি যে 19%, অর্থাৎ ব্যয়টা একটু বেশি এবং আয়টা একটুখানি তার চাইতে কম, খুব একটা কম না। আর আমরা যদি দেখি যে সামগ্রিকভাবে জিডিপির তুলনায় সেটা কতখানি, ব্যয়টা 13.7%, বর্তমানে 13% এই অর্থ বছরে। আর রেভিনিউটা কত হারে বাড়বে 2027-এ 10%, আর এই 26 অর্থ বছরে 9.7%। এগুলো সরকারিভাবে তারা হিসাব করেছেন। দর্শক, সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD গতকাল ঘোষিত বাজেট নিয়ে তাদের পর্যবেক্ষণ তুলে ধরছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। কাল কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যটন নগরী কক্সবাজারে চলছে সাজ সব। কি প্রস্তুতি রয়েছে সেটি জানাতে সহকর্মী মুহিবুল্লাহ মুহিব আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। কথা বলবো মুহিবের সঙ্গে। মুহিব, প্রধানমন্ত্রীর আগমন কক্সবাজারে, প্রধানমন্ত্রী হিসেবে সম্ভবত প্রথম সফর, সেক্ষেত্রে কক্সবাজারবাসীর কি প্রত্যাশা রয়েছে, কি দাবি রয়েছে, সেগুলো একটু জানতে চাই, এবং একই সাথে জানতে চাই নেতাকর্মী যারা আছেন তাদের উচ্ছ্বাস সম্পর্কে, এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থাই বা কেমন দেখছেন? আসলে সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে রোহিঙ্গা সংকট। কারণ হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া, সরকার প্রধানের বাবা প্রথমবারের মতো বাংলাদেশ থেকে 3 লক্ষাধিক রোহিঙ্গার প্রত্যাবর্তন হয়েছিল আরো বেশ কিছু বছর আগে। সেই হিসেবে তার পুত্র সন্তানের কাছেই কক্সবাজারের, বিশেষ করে রোহিঙ্গা অধ্যুষিত উখিয়া টেকনাফের মানুষের বড় প্রত্যাশা তার সফর রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় ভূমিকা রাখবে, এবং তাদের দাবিও দ্রুত সময়ের মধ্যে তার বাবার মতোই তাকেও তার হাত ধরে যেন রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তন হয়। একই সঙ্গে আপনি বলছেন যে নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনার জায়গাটা আরো বেশি, কারণ হচ্ছে
তিনি বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হবার পর প্রথমবারের মতো কক্সবাজার সফর করছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী হবার পর প্রথমবার তিনি কক্সবাজার সফর করছেন। এই সফরে তিনি আগামীকাল সকালেই তিনি কক্সবাজার বিমানবন্দরের মাধ্যমে কক্সবাজার শহরের যে বা সদরের যে পিএমখালী ইউনিয়নের পাতুলি খালের যে পুনর্খনন, এটিও তার বাবার স্মৃতি বিজড়িত। তার বাবাও এই খালটি খনন করেছিলেন। সেই খালটির পুনর্খননের উদ্বোধন করবেন। সেখান থেকে দোলহাজারায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। তারপর তিনি যাবেন হচ্ছে নতুন একটি উপজেলা মাতামুহুরী, সেখানকার প্রশাসনিক কার্যক্রম এবং পেকুয়া পৌরসভার যে প্রশাসনিক কার্যক্রম সেটির উদ্বোধন তিনি করবেন। তারপরে সবশেষ চকরিয়ার বাস টার্মিনাল এলাকায় তিনি আসলে একটি রাজনৈতিক যে জনসভা সেখানে যোগ দিবেন। আসলে এই জনসভাকে কেন্দ্র করে পুরো জেলার বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন তারা সেখানে যোগ দেবেন এবং তাদের মধ্যে একটি উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে। তিনি দলের চেয়ারম্যান আসছেন, সেই জায়গা থেকে তাদের মধ্যে যেমন উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে, তার কাছে দাবি তুলে ধরতে অনেকে প্রস্তুতি নিয়েছেন। বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবি দীর্ঘদিন ধরে এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের যে দাবি পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার যে দাবি, সেটি দীর্ঘদিন ধরেই আসলে নেতাকর্মী সহ কক্সবাজারবাসীর মনে রয়েছে। তার সফরকে ঘিরে কক্সবাজার জেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকার সাথে সমন্বয় করে বিপুল সংখ্যক প্রশাসনিক কর্মকর্তারা ইতিমধ্যে কক্সবাজার শহরকে চারদিক থেকে নিরাপত্তার চাদরে ডেকে রেখেছে বলে আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে জানতে পেরেছি। এই ছিল ফারদিন আমার কাছে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা এবং আশা এবং দাবি দেওয়ার সর্বশেষ। ধন্যবাদ মহিব আপনাকে। বগুড়ায় সাংবাদিকদের সাথে মত বিনিময় করছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নির্বাচিত হয়েছিলেন, সাংবিধানিক কারণে একটি আসন রেখে একটি আসন ছেড়ে দিতে হবে, এই বাধ্যবাধকতার কারণে উনি ঢাকার আসনটি রেখে আসনটি ছেড়ে দিয়েছে। পরবর্তীতে জেলা বিএনপি সভাপতি আপনাদেরই সহকর্মী জনাব রেজাউল করিম বাদশাহ এই আসন থেকে উপনির্বাচনে নির্বাচিত হয়েছেন। আমাদের বগুড়ার উন্নয়নের যে পরিকল্পনাটা এবার রয়েছে সেটা হচ্ছে যে আমরা ঢাক ঢোল পেটে বগুড়ার উন্নয়ন করতে চাই না। আমরা এর আগেও বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিগত 19 বছরের যে বঞ্চনা বা বঞ্চিত শিকার হয়েছে বগুড়া জেলা, এই বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করে নোটিশ করে অন্য জেলার সাথে সমান রেখে বাকি একটা গুরুত্বপূর্ণ জেলা হিসাবে এবং উত্তর অঞ্চলের সবচাইতে, এটা আমরা ব্যবসায়িক বলি, শিক্ষা বলি, রাজনৈতিক বলি, গুরুত্বপূর্ণ দিক বিবেচনায় হাব হিসাবে যে গুরুত্বপূর্ণ বগুড়া জেলা বা বগুড়া শহর, এটাকে বিবেচনায় নিয়ে আমরা মহাপরিকল্পনা হাতে নিয়েছি। বগুড়ার উন্নয়নগুলি চোখে পড়ার জন্য একটু সময় লাগবে দৃশ্যমান হতে। আপনারা সবাই জানেন যে আমাদের সরকারের মেয়াদ কেবল 3 মাস, এর মধ্যে আমরা অনেক কাজ এগিয়ে নিয়েছি। ইতিমধ্যেই বগুড়াবাসীর যে গুরুত্বপূর্ণ দাবিগুলি ছিল, এর মধ্যে বগুড়া সিটি কর্পোরেশন ইতিমধ্যেই সেটি অনুমোদন হয়েছে এবং এটির কার্যক্রম শুরু করবার জন্য সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রশাসকে নিয়োগ দিয়েছেন। বগুড়াবাসী দীর্ঘদিনের দাবি যে বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়টির নাম ছিল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থাকলে বিশ্ববিদ্যালয় কার্যক্রমটি সীমিত আকারে থাকে। দর্শক, বগুড়ায় কথা বলছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সরাসরি দেখছিলেন সেটি। রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে সংগঠনের অবস্থান ও পর্যবেক্ষণ তুলে ধরছে জামায়াতে ইসলামী। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আমি ওনাকে ওনার বক্তব্য পেশ করার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ,
এবং আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় চত্বরে আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলনে আমার সঙ্গে উপস্থিত আছেন সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ। আমার ডান পাশে আছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি, আরও জামাতের কেন্দ্রীয় এবং মহানগরীর অনেক নেতৃবৃন্দ, আমার প্রিয় সম্মানিত দেশবাসী ভাই ও বোনেরা, আমরা সবাই জানি এবং আপনারাও সবাই জানেন যে গতকাল বাংলাদেশের জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ হয়েছে। রেওয়াজ অনুযায়ী সরকারের অর্থমন্ত্রী সে বাজেট বক্তব্য সহ বাজেটের বিভিন্ন দিক ও বিভাগের তথ্যভিত্তিক পরিসংখ্যান সহ নানান পত্র পুস্তিকা সারণী সবকিছুই সংসদে উপস্থাপন করেছেন। আপনাদের এটাও জানা আছে গত 9 তারিখে অর্থাৎ 9 জুন, গতকাল 11 তারিখে বাজেট সংসদে পেশ হয়েছে, আর 9 জুন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের জন্য একটা ভারসাম্যপূর্ণ অর্থনীতি, আয় ব্যয়, ব্যবসা বাণিজ্য এবং সাধারণ নাগরিক জীবনের সঙ্গে নাগরিক বান্ধব একটা জনমুখী বাজেট, বিকল্প বাজেট প্রস্তাবনা পেশ করা হয়েছিল। সেখানেও আপনারা উপস্থিত ছিলেন। আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান, বিরোধী দলীয় নেতা, তিনি সেখানে বাজেটের কাঠামোর উপরে, বৈশিষ্ট্যের উপরে বক্তব্য রেখেছিলেন এবং জামাত ইসলামীর পক্ষ থেকে একটা টিমের নেতৃত্বে বিকল্প বাজেট যে প্রস্তাবনা আমরা তৈরি করেছিলাম সেটাও আমাদের ওই সময় বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য এবং আমাদের সেই টিমের নেতৃত্বে যিনি ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন, সেই প্রস্তাবনার উপরে তিনিও আলোকপাত করেছিলেন। সেখানে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হয়েছিল, সেখানে বাজেটের ব্যাপারে অনেক এক্সপার্টরা সেখানে ছিলেন। প্রশ্ন উত্তরে জামাত ইসলামের বাজেট ভাবনা নিয়ে 9 তারিখের সেই সম্মেলনের কথাটা আপনাদেরকে আমি এই মুহূর্তে স্মরণ। দর্শক, জাতীয় বাজেট নিয়ে নিজেদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া, অবস্থান ও পর্যবেক্ষণ জানাচ্ছিল বাংলাদেশ জামায়াত ইসলামী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানেই। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। 58 দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে শুরু হয়েছে মাছ ধরা। এ নিয়ে জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন আদিল হোসেন তপু। তপু, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তপু, জেলেরা এই দীর্ঘ সময় প্রায় 2 মাস সাগরে মাছ ধরতে যেতে পারেননি। এখন তারা যেহেতু যেতে পারছেন, তাতে তাদের এই দীর্ঘ সময়ে যে মাছ ধরতে পারলেন না, কি কি প্রভাব পড়েছে তাদের জীবনে এবং এখন কি কি সুবিধা তারা পেতে পারেন, সে বিষয়ে একটু জানতে চাই। তপু। ফারদিন, উপকূলীয় জেলা ভোলায় প্রায় জনসংখ্যার প্রায় একটা বড় অংশ জুড়ে কিন্তু মানুষ এখানকার মৎস্য ব্যবসায়ী, জেলে, তারা পেশার সাথে এই পেশার সাথে জড়িত। 58 দিনের নিষেধাজ্ঞার কারণে কিন্তু এখানকার একটি তাদের উপর বড় প্রভাব পড়েছে, বিশেষ করে যারা মাছ ধরেন এবং যারা মাছ বিক্রি করেন। সাগরের মাছটার উপর নির্ভরশীল এই অঞ্চলের যে ব্যবসায়ীরা তারা বলছিলেন, আমি এই মুহূর্তে আছি দৌলত খানের ঘাটে, এখানকার ব্যবসায়ীরা বলছিলেন মাছ ধরার নিষেধাজ্ঞা থাকার কারণে কিন্তু মাছের যেই ধরনের সরবরাহ, সেই ধরনের ঠিক সরবরাহ এই ঘাটে ছিল না। ফলে তারা কিন্তু মোকামের থেকে যেভাবে ঋণ নিয়েছিলেন বা টাকা নিয়েছিলেন সেই পরিমাণ মাছ দিতে পারেনি, তার জন্য তারা অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতেছেন। একই সমস্যা ছিল কিন্তু জেলেদেরও। তারা বলছিলেন যে তারা মাছ ধরতে না পারার কারণে তারা ধার দেনা করে, কষ্ট করে এনজিও থেকে ঋণ নিয়ে তাদের সংসার পরিচালনা করা হচ্ছে। তবে 58 দিনের পরে আজকে মধ্যরাত থেকে যখন মাছ ধরা শুরু হয়েছে, তখন জেলেদের মধ্যে কিছুটা হলো স্বস্তি ফিরেছে। তারা বলছেন যে এই সময় যদি তারা মাছ ধরতে পারে তাহলে হয়তো বা তাদের বিগত সময় ধার দেনাগুলো শোধ করতে পারবেন বলে জানিয়েছেন। আমরা একটু এখানকার একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই। 58 দিনের নিষেধাজ্ঞা তো শেষ হলো, কি অবস্থা এখন সাগরে বা নদীতে মাছ কেমন পড়ছে, আপনাদের কেমন চলছে? এখন তো নদীতে মাছ নাই, টোটালে 2 মাসের অভিযান গেছে। এখন আশা ভরসা করে নদীতে কিছু ট্রলার গেছে, যাইতে আছে।
আপনার অভিযান শেষ হয়েছে আরগো গায়ে নদীতে গেলে আল্লাহ কিছু মাছ টাছ দিব। এখন ঋণগ্রস্ত তো 2 মাসে হয়েছি, আবার এখনো ঋণগ্রস্ত ভাবেই ঋণ করি নদীতে যায়, কিন্তু যে আশা করে যায় আল্লাহ তালা মাছ দিচ্ছে না। এখন যদি আল্লাহ কি সামনের দিকে কি করে এটা বোঝা যাবে নদীতে আবার যাইলে। এখন টোটালি কোনো মাছ নাই। ব্যবসায়ীর কাছ থেকে তিনি বলছিলেন সাগরে এবং নদীতে মাছ না থাকার মধ্যে ব্যবসায়ীরা এক ধরনের সমস্যার মধ্যে আছেন, হতাশার মধ্যে আছেন, জেলেরাও হতাশার মধ্যে আছে। সেই হতাশা কেটে যাবে যখন সাগরে নদীতে মাছ পড়বে, তখন হয়তো বা এই হতাশা কেটে যাবে এবং তারা আশায় বুক বেঁধে আছেন যে কাঙ্ক্ষিত সেই ইলিশের দেখা মিলবে। এবং মৎস্য অফিসার বলছিলেন যে এই যে সাগরের যে 58 দিন অভিযান, এই অভিযানের প্রজনন ইলিশ প্রজনন রক্ষা করার জন্য কিন্তু 58 দিনের অভিযান। এই সময় প্রায় 475 প্রজাতির মাছের প্রজনন নিশ্চিত করার জন্য তারা এই অভিযান দিয়েছেন এবং সেই অভিযানটি যদি সফল হয়েছে বলে তারা দাবি করছেন এবং এই যদি সফল হয় এবং মাছ যদি পড়ে তাহলে তাদের এই বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে 1,91,000 মেট্রিক টন। তাহলে সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে এবং দেশের অর্থনীতিতে দেশের অর্থনীতিতে ইলিশ একটি ভালো প্রভাব পড়বে বলে মনে করছেন। ফারদিন, ভোলার দৌলখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। জি তপু, আপনার মাধ্যমে আসলে আমরা জেলেদের যে চিন্তা ভাবনা এবং তাদের যেই সমস্যা সেই কথাগুলো জানতে পারছিলাম। আপনাকে ধন্যবাদ। দর্শক, 58 দিনের যে নিষেধাজ্ঞা, এরপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর মাছ ধরার আরও খবর জানার চেষ্টা করব আমরা। পটুয়াখালী থেকে এই মুহূর্তে যুক্ত হবেন সহকর্মী আব্দুস সালাম আরিফ। কথা বলবো আরিফের সঙ্গে। আরিফ, পটুয়াখালীর যেই জেলেরা রয়েছেন এই নিষেধাজ্ঞার পর তারা কি মাছ ধরতে গিয়েছেন কিনা এবং তারা মাছ কেমন পাচ্ছেন সেই বিষয়টি যদি একটু জানাতেন। দিন আপনাকে ধন্যবাদ। পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায় দেশের সমুদ্র সীমানায় যে 58 দিনের নিষেধাজ্ঞা ছিল, এই নিষেধাজ্ঞা গত রাতে শেষ হয়েছে। যেহেতু পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায় যে ট্রলারগুলো ফিশিং করে তারা মূলত আজ সকাল থেকে তারা তীর থেকে যাওয়া শুরু করেছে, কারণ মাছ শিকারে যেতে হলে তাকে বেশ কিছু কিন্তু প্রস্তুতি নিতে হয়। এর মধ্যে বরফ সংগ্রহ করা, তারা যেহেতু সাগরে 4 থেকে 5 দিন থাকবেন বা এর থেকে বেশি সময় থাকে, এই সময়ের জন্য খাবার দাবার সহ প্রয়োজনীয় জ্বালানি, এই কাজগুলো নিয়ে কিন্তু উপকূলীয় জেলেরা এখন ব্যস্ত সময় পার করছেন। তবে সাগরে তারা বলছেন যারা মূলত লুকিয়ে মাছ শিকার করেছেন এমন কিছু কিছু নৌকা ট্রলার আজ সকালে বিভিন্ন বন্দরে ভিড়েছে, আমাদের কাছে এমন তথ্য রয়েছে। সেই ক্ষেত্রে তারা বলছেন যে আশা অনুরূপ তারা মাছ পায়নি। আরেকটি বিষয় হচ্ছে যে উপকূলীয় এলাকায় এই 58 দিনের নিষেধাজ্ঞা পালন করা হলেও সেটি যে খুব বেশি কার্যকর হয়েছে তেমনটি কিন্তু না, কারণ আমরা দেখেছি পটুয়াখালীর বিস্তীর্ণ যে উপকূলীয় বিশেষ করে রাঙাবালি, চরমন্তাজ, কলাপাড়া, গলাচিপা এইসব এলাকায় কিন্তু অনেকেই লুকিয়ে মাছ শিকার করেছেন, যে কারণে বাজারে কিন্তু সামুদ্রিক মাছের একটি সরবরাহ সবসময় ছিল। যে কারণে মৎস্য বিভাগ বলছে যে তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই অভিযানটি সফল হয়েছে এবং মৎস্য খাত সংশ্লিষ্টরা বলছেন, যারা বিশেষ করে মৎস্য খাত নিয়ে গবেষণা করেন, যে এই 58 দিন যদি আসলেই পুরোপুরি মাছ শিকার বন্ধ থাকে সেই ক্ষেত্রে কিন্তু দেশের সমুদ্রের যে অর্থনীতি সেটি একটি সমৃদ্ধ হবে। কারণ এখানে এই যে সময়টায় মাছের প্রজনন হয়েছে, মাছের বৃদ্ধি হয়েছে এবং একটি প্রকৃত বাস্তুসংস্থানের যে বিষয়টি সেটিও কিন্তু বাস্তবায়ন হচ্ছে। সব মিলিয়ে কিন্তু উপকূলীয় যে জেলেদের জীবন মানে এটি একটি ইতিবাচক পরিবর্তন ঘটবে, কারণ 58 দিন সে মাছ শিকার না করতে পারলেও এই যে মাছটি সেটি কিন্তু জেলেরাই শিকার করবে। আরেকটি বিষয় হচ্ছে যে এবছর কিন্তু ভারতের সাথে মিল রেখেই এই অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে, যে কারণে ভারতীয় জেলেরা দেশের সমুদ্র সীমানায় এসে মাছ শিকার করেছে এমন অভিযোগ কিন্তু বিগত বছর থেকে অনেক কম ছিল। পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আরিফ আপনাকে। দর্শক, নিত্যপণ্যের বাজারে বাজেটের প্রভাব নিয়ে বিস্তারিত জানবো। রাজধানী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আতাউর নিয়ন। আতাউর, আমাদের জানাবেন রাজধানীর যেই নিত্যপণ্যের বাজার রয়েছে সেখানে বাজেট যে ঘোষিত হলো সেটির কোনো প্রভাব আপনি দেখতে পাচ্ছেন কিনা, নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো রয়েছে তার দামে কোনো ধরনের পার্থক্য রয়েছে কিনা এবং ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন? লক্ষ্য রেখে
যেই ধরনের বিভিন্ন ছাড় দেওয়া হয়েছে তবে মূল্যস্ফীতি যে উচ্চ মূল্যস্ফীতি কে লক্ষ্য রেখেও সেক্ষেত্রে বিভিন্ন কৃষিকাজ থেকে শুরু করে পোলট্রি যে খামার রয়েছে এবং সেখান থেকে শুরু করে যেগুলো নিত্যপণ্যগুলো রয়েছে সেগুলো আমদানি নির্ভর নিত্যপণ্য থেকে শুরু করে দেশে উৎপাদন পর্যন্ত যে ধরনের সরঞ্জাম ব্যবহৃত হয়ে থাকে সব ক্ষেত্রেই আসলে মূল্যস্ফীতিকে লক্ষ্য নিয়েও কিন্তু সেখানে বেশ কিছু নির্দেশনা বা নীতি নেওয়া হয়েছে, যেখানে আসলে নিত্যপণ্যের দাম যাতে কমে আসে এবং মানুষের সহনীয় পর্যায়ে থাকে। কারণ আমরা সবশেষ যেই গত মে মাসে দেখেছি যে মূল্যস্ফীতি আরো বেড়েছে বিগত সময় থেকে, তো সেই তুলনায় আগামীতে যে বিনিয়োগ এবং কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা ঠিক রেখে যেই বাজেট নেওয়া হয়েছে এখানে যদি মূল্যস্ফীতি আবার বেড়ে যায় সেক্ষেত্রে সাধারণ মানুষের যে ভোগান্তি হবে বা কষ্ট হবে সেটাকে নজরে রেখে আসলে এই ধরনের এই নীতি নেওয়া হয়েছে। তো সেইখানে আসলে যেই বিষয়গুলো বলা হয়েছে যে গতকালকে আসলে বাজেট পেশ হয়েছে, এই মুহূর্তে আসলে আজকের মধ্যেই আসলে সেই ধরনের প্রভাব আসলে এখন পর্যন্ত বাজারে দেখা যায়নি। তো সেই জায়গা থেকে আসলে যারা বিক্রেতা রয়েছেন বা ক্রেতা রয়েছেন তারা সেই জায়গাটা যেটা বলছেন যে বাজেটের পরদিনই আসলে সেইভাবে যে নীতিগুলো নেওয়া হয়ে থাকে তার প্রভাব বা ইতিবাচক প্রভাব হোক বা নেতিবাচক প্রভাব সেটা খুব একটা পড়তে দেখা যায় না। তবে ইতিবাচক প্রভাবের থেকে নেতিবাচক প্রভাবটা কিন্তু একটু বেশি দেখা যায়, কারণ অনেক সময় যখন দাম বৃদ্ধির কথা বলা থাকে বা কোনো ধরনের নীতির কারণে যদি দাম বাড়াতে হয় সেক্ষেত্রে এটা বাজেটের পরপরে কার্যকর হলেও যদি দাম কমাতে হয় বা কমবে এরকম যদি কোনো সম্ভাবনা থাকেও বা নীতিতে সেটা আসলে বাজারে প্রভাব পড়তে কিছুটা সময় লাগে, কারণ নতুন যেই পণ্য বাজারে আসবে সেই পণ্যে হয়তো সেই ধরনের প্রভাব ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে পণ্যের ক্ষেত্রে। তবে তারা যেটা বলছেন যে মূল্যস্ফীতি লক্ষ্য রেখে নিত্যপণ্যের ক্ষেত্রে যে ধরনের লক্ষ্য নেওয়া হয়েছে সেটি এই অনেকেই দেখতে চাচ্ছেন যে আসলে এটা কতটা কার্যকর হয় বাজারে, কারণ অনেক ক্রেতা বিক্রেতা তারা বলছেন যে আসলে ব্যবসায়ী পর্যায়ে বা বড় ধরনের যারা বিশেষ করে যেমন ভোজ্য তেল বা চিনি সহ যেসব আসলে আমদানি নির্ভর বা বড় ধরনের যে আমদানি নির্ভর যে পণ্যগুলো রয়েছে সেগুলো আসলে একবার দাম বাড়লে আসলে সেই দাম পরবর্তীতে কমার আসলে সম্ভাবনা খুব কম দেখা যায় বা খুব কমই কমতে দেখা যায়। তো সেই জায়গা থেকে আসলে আমাদের যে বর্তমানে যে নিত্যপণ্যের বাজার রয়েছে সেখানে ভোজ্য তেলের যে দাম সর্বশেষ বাড়ানো হয়েছে বা চিনির দাম যে পর্যায়ে রয়েছে সেই জায়গাটা থেকে আসলে কতটা দাম কমবে সেটা আসলে সেটা নিয়ে অনেকে সংশয় প্রকাশ করেছেন। অনেকে বলছেন যে সেটা আসলে দাম হয়তো আর পরবর্তীতে বাড়বে না বাজেটের নীতি সহায়তার কারণে বা নীতি সিদ্ধান্তের কারণে, কিন্তু সেই জায়গা থেকে আসলে দাম যে বর্তমানে উচ্চ মূল্য রয়েছে বিগত সময়ে ভোজ্য তেল থেকে শুরু করে যে আমদানি নির্ভর যে পণ্যগুলো সেখানে আসলে দাম কমবে বলে সেই ধরনের আসলে সংশয় প্রকাশ করেছেন ক্রেতা বিক্রেতা। তো এছাড়া তারা বলছেন যে যদি সরকারের পর্যায় থেকে এই নীতি বাজেটে যে নীতি নেওয়া হয়েছে এই নীতির কারণে যদি যেসব পণ্য আসলে দাম কমার সুযোগ রয়েছে বা নতুন করে যে পণ্যগুলো আসলে দাম না বাড়িয়ে যদি কমানোর সুযোগ থাকে সেখানে আসলে সরকারের নজর দেওয়া উচিত এবং সেখানে হাত দেওয়া উচিত, যেখানে যে পণ্যগুলোতে শুল্ক প্রত্যাহার হয়েছে বা আমদানি পর্যায়ে যেসব পণ্য উৎপাদনে যে সরঞ্জাম ব্যবহৃত হয় বা কীটনাশক ব্যবহার হয়ে থাকে সেইগুলো আমদানির ক্ষেত্রে সার আমদানির ক্ষেত্রে যে জায়গায় শুল্ক প্রত্যাহার করা হয়েছে যেখানে খরচ আসলে উৎপাদন খরচ কমে যাচ্ছে সেই জায়গা থেকে যাতে দাম কমতে পারে সেই জায়গাটা আসলে সেইভাবে দাম কমার যেন কমে সেই জায়গাটা আসলে নজরে রাখার কথা বলছেন, যে আসলে আমদানি এই বাজেটে যে নীতি সহায়তা নেওয়া হয়েছে বা নীতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে যেন দাম কমে সেই জায়গাটা আসলে সরকারকে নজর দিতে হবে। কারণ যদি শুধু শুল্ক প্রত্যাহারের মাধ্যমেই সীমাবদ্ধ থাকে এবং সরকার যদি দাম কমার দিকে নজর না দেয় তাহলে আসলে দাম কমার সম্ভাবনা কতটুকু সেটা নিয়ে যে সংশয় প্রকাশ করেছেন সেটা ক্রেতা বিক্রেতা উভয় খুচরা পর্যায়ে যে বিক্রেতা রয়েছেন তারাও আসলে সেই জায়গাটা একটা সংশয় প্রকাশ করেছেন। তারা যেটা বলছেন যে আসলে যদি দাম কমে তাহলে ভোক্তার চাহিদা অনুযায়ী তারা যে যদি পণ্য নিতে পারে তাহলে খুচরা পর্যায়ে যে ব্যবসাটা রয়েছে ব্যবসায়ী রয়েছে তারাও আসলে সেই জায়গাটায় আসলে ব্যবসা করে ভালোভাবে ব্যবসা করতে পারবেন। তবে দাম যে উচ্চমূল্য থাকার কারণে তারা সেইভাবে আসলে যে ব্যবসা হওয়ার কথা বা ভোক্তার চাহিদা অনুযায়ী বিগত সময়ে যে উচ্চ মূল্যস্ফীতি এবং বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি এবং দাম বৃদ্ধির কারণে আসলে ভোক্তার চাহিদা আসলে সংকুচিত হয়ে এসেছে এবং অনেকেই চাহিদার বিপরীতে অনেক প্রয়োজনীয় জিনিস ছাড়া এবং সেটাও সীমিত পরিসরে আসলে ভোগ করছেন, যে কারণে ব্যবসার যে খুচরা পর্যায়ের ব্যবসা রয়েছে সেটাও আসলে অনেকটা সীমিত হয়ে আসছে। তো সেক্ষেত্রে আসলে শুধু বাজেটের নীতি নেয় নয় সেটা বাজারের জন্য দাম শুধু বাড়ার ক্ষেত্রেই নয় কমার ক্ষেত্রের জন্য
পরিষ্কার আতাউর, আপনাকে ধন্যবাদ। বেশ বিস্তারিতভাবে আপনি একটি বিশ্লেষণ তুলে ধরেছেন। এবার আমরা একটু রাজশাহীতে নজর দিতে চাই। সেখানে আপনারা নিশ্চয়ই জানেন আমের বাজার কে কেন্দ্র করে রাজশাহী বেশ প্রসিদ্ধ। সেই আমের বাজারের খবর আমরা জানার চেষ্টা করব। আমাদের সহকর্মী জিয়াউল গনি সেলিম আমাদের সঙ্গে যুক্ত হবেন। সেলিম ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। সেলিম, আমের বাজারেই আপনি অবস্থান করছেন এবং রাজশাহী কিন্তু আসলে আমের বাজারের কারণে বেশ প্রসিদ্ধ। সেখানে এবারের ফলন থেকে শুরু করে যেই দরদাম এবং ক্রেতা বা বিক্রেতাদের প্রতিক্রিয়া সে সম্পর্কে একটু জানাবেন। ফরটিন, আসলে যেটি বলছিলেন আপনি যে রাজশাহীর আমের ঘ্রাণ আসলে সারা দেশের মানুষের মুখে যেন লেগে থাকে। মধুমাস এলে রাজশাহীর আম না হলে যেন মধুমাস মানায় না, কিন্তু সে অবস্থা খানিকটা কিন্তু ব্যতিক্রম ঘটেছে। কারণ রাজশাহী ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ তো আছে, এর বাইরে নওগাঁ সহ বিভিন্ন অঞ্চলে আম উৎপাদন হচ্ছে বিপুল পরিমাণের। এই কারণে রাজশাহী আমের যে বাজার এখন আমি এখন এক দৈনিক বাজারে আছি, যেটি বানেশ্বর বাজারে আমের মোকাম বলা হয়। এটি আজকে হাট বর্ণায় দৈনিক বার, তবে আমি দেখছি বিপুল সংখ্যক আমের আমদানি হয়েছে। তবে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে আমি যেটি জেনেছি যে এবার আমের দাম আসলে শুরু থেকে কিন্তু কমতির দিকে। আমি খোঁজ নিয়ে দেখেছি, বাজার ঘুরে ঘুরে দেখেছি, যেটা লক্ষণভোগ আম বলা হয় সেটি মাত্র 700 থেকে 800 টাকা মন দরে বিক্রি হচ্ছে। এর বাইরে ক্ষীরসাপাত বা হিমসাগর আম নামে যেটি পরিচিত সেটি 1500 থেকে 1800 টাকার মধ্যে। আর যেটি হচ্ছে আম্রপালি সেটিরও দাম কম, আম্রপালি 800-900 থেকে 1000 টাকা পর্যন্ত। এর বাইরে ল্যাংড়া কিছু আম আছে, ল্যাংড়ার দাম একটু বাড়তি থাকলেও তুলনামূলক কম। ল্যাংড়া 2000 থেকে 2200 এবং 2400 টাকা মন দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য আম আছে, তবে সেগুলো কম। আপনি জানেন যে জেলা প্রশাসনে একটি ম্যাঙ্গো ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডার অনুযায়ী রাজশাহীতে আম পাড়া হয়। সে অনুযায়ী কৃষকরা বা চাষিরা বা ব্যবসায়ীরা এই বাজারে আম তুলেন। আমি কথা বলেছিলাম এখানকার কৃষকদের সাথে, তারাও যেটি বলছেন যে আসলে এবারে আমের দরটা আসলে শুরু থেকেই পড়তির দিকে। কি কারণ এটি তারাও ঠিক বুঝতে পারছেন না যে আমের দরটা এবার তার যে কাঙ্ক্ষিত পর্যায়ে থাকে, অন্যান্য বার যেহেতু দর একটু বেশি থাকে, সেই দরটা কিন্তু এবার না, একেবারে দর একবার কমতির দিকে। কারণ হিসেবে তারা বলছেন যে এবার মোটামুটি দেশের যেসব জেলায় আম হয় সেই সব জেলাতেই আমের ফলনটা বেশ ভালো হয়েছে। ফলে আমের চাহিদা তেমন নেই ক্রেতাদের কাছে, বা গ্রাহক পর্যায়ে চাহিদা খুব একটা বেশি নেই। যারা আম কিনছেন মূলত এখানে পাইকারি দরে আম কেনা বেচা হচ্ছে। এই আম কেনা বেচা করে পাইকারিরা চলে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছে। আমি কথা বলছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে, তারা অবশ্য বলছেন যে আমের দর যেটি থাকার কথা সেই পর্যায়ে আছে, সহনীয় পর্যায়ে, অর্থাৎ ক্রেতা বিক্রেতা বা প্রান্তিক যে ভোক্তা আছে তাদের সাথে তুলনা করে মোটামুটি আমের দরটা ভালো। একই কথা বলছে রাজশাহী যে ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, তিনিও বলছেন যে আমের দর যেটি আছে সেটি ক্রেতাদের জন্য আসলে সুলভ মূল্য বলা যায়, এবং যারা কৃষক বা চাষি আছে তাদের যে খুব বেশি লস বা লোকসান হবে সেটিও কিন্তু না। তবে যেহেতু ব্যবসায়ীদের প্রত্যাশা সবসময় বাড়তির দিকে থাকে, সেই প্রত্যাশাটা হয়তো এবার পূরণ হচ্ছে না। তবে রাজশাহীর আম নিয়ে যে মানুষের মাঝে যে আগ্রহ, মানুষের মাঝে বিপুল কৌতূহল সেটি আছে, যে কেনাবেচাও বেশ মোটামুটি জমজমাট। তো ফারদিন, রাজশাহী থেকে আমের বাজারের সর্বশেষ তথ্য ছিল আমার কাছে এই। সেলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের স্টার নিউজ লাইভের আয়োজন আজকে এখানেই শেষ করছি। আপনারা এই 1 ঘন্টা কোনো প্রতিবেদন দেখেননি, বরং আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়ে সেই পরিস্থিতি বিশ্লেষণ করেছেন এবং সরেজমিন থেকে সরাসরি আপনাদেরকে সে বিষয়ে জানানোর চেষ্টা করেছেন। ধন্যবাদ সবাইকে।